আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আফি জাহান। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। ঢাকায় বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, 5ই আগস্টের পর উচ্চ পর্যায়ের প্রথম আলোচনা। আগরতলায় হামলার প্রতিবাদে আখাউড়া অভিমুখে লং মার্চ 11ই ডিসেম্বর, কারো তাবেদারির জন্য দেশ স্বাধীন হয়নি বলে বিএনপির মন্তব্য। প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের 27 দেশের রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনায় জলবায়ু চ্যালেঞ্জ ও রোহিঙ্গা ইস্যু। বেগম রোকেয়ার কল্পনা শক্তি অবাক করার মতো বললেন প্রধান উপদেষ্টা, তরুণদের মাঝে নারীদের সাফল্য গাথা ছড়িয়ে দেওয়ার আহ্বান। সিরিয়ার গোলান মালভূমি সংলগ্ন এলাকা ইসরায়েলের দখলে, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের সপরিবার মস্কোয় আশ্রয় গ্রহণ। এবং সেন্ট কিটসে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের 5 উইকেটের জয়, সিরিজে এগিয়ে ক্যারিবীয়রা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত প্রসঙ্গ। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে। সেখানে আছেন পান্থ রহমান, যাচ্ছি তার কাছে। পান্থ, বাংলাদেশ ভারত সচিব পর্যায়ের বৈঠক কি শেষের দিকে বা শেষ হয়েছে, কি জানতে পেরেছেন? আলাপি যেটি বলছিলেন যে বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের যে গুরুত্বপূর্ণ বৈঠক, আজকের অন্যতম ফোকাস যে সংবাদটিতে, সেই সংবাদটির আসলে এখনো পর্যন্ত সত্যিকারের আপডেট দেওয়ার মতো সময় এখনো আসেনি, কারণ বৈঠকটি এখনো চলমান। জানেন যে বাংলাদেশ এবং ভারতের পড়শি দেশ, প্রতিবেশী দেশ, দীর্ঘ সময়ে আমাদের বন্ধুত্ব রয়েছে এবং সেই বন্ধুত্বের মাঝখানে কিছু কিছু কখনো কখনো উঁচু নিচু হয়েছে, কিন্তু সেই নানা সময় পার করে এখন বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক একটু যে ছোট্ট টানাপোড়েনের মধ্যে পড়েছে, সেই টানাপোড়েন নিশ্চিত করেই সহজীকরণ করতে চাইবে দুই দেশ, এবং এই সহজীকরণের প্রক্রিয়ার অংশ হিসেবে নিশ্চিত করে আজকে যে সচিব পর্যায়ের বৈঠক সকালে শুরু হয়েছিল সকাল 11টার দিকে, সেটি চলমান রয়েছে। আমার ধারণা যে কিছুক্ষণের মধ্যেই এই বৈঠকটি শেষ হবে, কারণ বৈঠকটি শেষ হওয়ার কথা মধ্যাহ্নভোজের মধ্যে দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব ভারতের পররাষ্ট্র সচিবের সৌজন্যে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করেছে, সেটি চলমান বলেই আমরা জানতে পেরেছি। কিন্তু এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই কয়েকটি ছবি প্রকাশ করা ছাড়া আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য বাংলাদেশ কিংবা ভারতের পক্ষ থেকে জানানো হয়নি বৈঠকে আসলে কী নিয়ে আলোচনা হয়েছে। তবে আবারও আরেকবার মনে করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আলোচনার আসলে অনেক কিছু রয়েছে। তার মধ্যে অমীমাংসিত যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোর পাশাপাশি এই সাম্প্রতিককালের বিষয়গুলো নিশ্চিত করে অন্তর্ভুক্ত হবে। বিশেষ করে বাংলাদেশের 5ই আগস্টের পর একটি যে পট পরিবর্তন হয়েছে, সেই পট পরিবর্তন নিয়ে দুই দেশের মধ্যে এক ধরনের টেনশন তৈরি হয়েছিল, এবং সেই টেনশন আরও একটু বাড়ি দিয়েছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়েছে মর্মে যে সংবাদ বা গণমাধ্যমে এসেছে সেই বিষয়টি। কখনো কখনো সংবাদটি একটু বাড়িয়ে বলা হচ্ছে বলেও বাংলাদেশের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছিল ভারতীয় গণমাধ্যমে, সেই বিষয়টিও কিন্তু বাংলাদেশের কনসার্নের একটি অংশ। সেই তার কারণেই বাংলাদেশের একটি উপ হাই কমিশন এবং একটি সহকারী হাই কমিশন ভারতে আগরতলা এবং কলকাতায় কিন্তু হামলার ঘটনা ঘটেছে। এই হামলার ঘটনার বাংলাদেশ প্রতিবাদ জানিয়েছে। তার জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। নানা কিছুর মধ্যে বাংলাদেশ এবং ভারতের এই সময়ের সম্পর্কটা এক ধরনের টানাপোড়েন সত্যি সত্যি কিন্তু বলতেই হচ্ছে আছে। এই টানাপোড়েন শেষ করে
দুই বন্ধু এবং প্রতিবেশী রাষ্ট্র তাদের সম্পর্ক সহজীকরণ করতে যা কিছু করার দরকার সেটি করবে বলেই এক ধরনের আভাস দিয়েছিলেন গতকাল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এবং তিনি বলেছিলেন যে এই বিষয় নিয়ে আলোচনা হবে ভিসা যেটি বন্ধ রয়েছে ভারতের পক্ষ থেকে, এবং বাংলাদেশও কিন্তু ভারতীয়দের জন্য ভিসা কিছুটা শিথিল করেছে, সেই বিষয় নিয়েও আলোচনা হবে যতদূর জানা গেছে। এবং তার সাথে সাথে যে চলমান জিনিসগুলো আমাদের মধ্যে ছিল, বিশেষ করে চলমান বাণিজ্য যেন ঠিক থাকে, সেখানে যেন কোনো ব্যাঘাত না ঘটে, সেই বিষয়গুলো আলোচনায় আসবে বা আসতে পারে বলে আমরা জানতে পেরেছি। আমরা কিছুক্ষণ আগে ভারতীয় অংশের কাছ থেকে জানতে পারলাম যে ভারতের পররাষ্ট্র সচিব সম্ভবত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, এবং তখন নিশ্চয়ই তাদের অংশটি জানা যাবে। এবং বিকেলে তার পরপরই বাংলাদেশের পররাষ্ট্র সচিব কথা বলবেন গণমাধ্যমের সঙ্গে। আমার ধারণা যে তখন আমরা পুরো বিষয়টি জানতে পারবো যে বৈঠকে আসলে কি নিয়ে আলোচনা হয়েছে, এবং সেই আলোচনায় কতদূর এই যে উষ্ণ সম্পর্কের দিকে যাওয়ার পথে কতটুকু এগুলো দুই দেশের পররাষ্ট্র সচিব বা এই প্রক্রিয়াটি। আলাভি, এই ছিল আপাতত আমার কাছে সর্বশেষ। পান্থ রহমান, ধন্যবাদ আপনাকে। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে ঢাকা থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চের ঘোষণা দিয়েছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুব দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সহযোগী সংগঠনের নেতারা জানিয়েছেন 11ই ডিসেম্বর বুধবার সকাল 8টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কর্মসূচি শুরু করবেন তারা। ভারতের গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানান নেতারা। রোববার রাজধানীতে পদযাত্রা শেষে ভারতীয় হাই কমিশনে স্মারকলিপি জমা দেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতারা। ভারতীয় মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি, যেটা 11ই ডিসেম্বর আমরা পল্টন সকাল পল্টন থেকে জমায়েত হয়ে আমরা এখান থেকে আমাদের লং মার্চ, শান্তিপূর্ণ লং মার্চ আমরা ইনশাল্লাহ আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা যাব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ দেশ স্বাধীন করেছে অন্য দেশের তাবেদারি করার জন্য নয়। যুক্তরাজ্যের গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান। যুক্তরাজ্য থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ সুমন, ক্যামেরায় ছিলেন শোরমান মিয়া। দেশ স্বাধীন করেছে অন্য দেশের তাবেদারি করার জন্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনে মিডিয়া কর্মীদের সাথে মত বিনিময়কালে তিনি একথা বলেন। এবং আমরা যে ৭৯ সালে দেশ স্বাধীন করেছি, সেই স্বাধীন করেছি কিন্তু আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছি ভারতের পেটের মধ্যে ঢোকার জন্য নয়। বিএনপি মহাসচিব বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে প্রধান উপদেষ্টা নিজেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন। এমনকি কিছু আইনি জটিলতা শেষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান তিনি। যৌক্তিক সময় ব্যবসা আমরা ইচ্ছে করেই যৌক্তিক কথাটা বলছি, কারণ ড্রাইভিং সিটটা হচ্ছে ডক্টর ইউনূসের, এবং ওনাকেই বলতে হবে যে উনি কবে ইলেকশন করতে চান। সবাই জানেন যে তার কতগুলো লিগাল ইস্যুজ আছে, সেই ইস্যুগুলোর কাজ শেষ হলে জিএসি চলে যাবেন। লন্ডনের স্থানীয় ব্যাংকটিং হলে মিডিয়া কর্মীদের সাথে মত বিনিময় সভায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালেক, সাধারণ সম্পাদক এম কয়সার আহমদ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের রাষ্ট্রদূত। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক চলছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বৈঠক শেষে বিস্তারিত গণমাধ্যমে জানানোর কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সহ ২৮ জন বিদেশি কূটনীতিক অংশ নিয়েছেন। বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও ইইউর সম্পর্ক আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে। আলোচনায় প্রাধান্য পাচ্ছে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা, রোহিঙ্গা ইস্যু ও বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ক।
বেগম রোকেয়ার সাহসের প্রশংসা করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, তার কল্পনা শক্তি অবাক করার মতো। শুধু পদক অর্জনের মধ্যে সাফল্যকে সীমাবদ্ধ না রেখে কে কি করলেন সেটা তরুণ প্রজন্মকে জানানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। চকর মালিথার রিপোর্ট। উপমহাদেশের নারী শিক্ষা এবং নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাকোয়াত হোসেন। কাজের মাধ্যমে সমাজে পরিবর্তন আনা নারীদের স্বীকৃতি দিতে ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবসে তাদের দেওয়া হয় বেগম রোকেয়া পদক। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পদক প্রাপ্তদের জানানো হয় সম্মাননা। যারা পদক পেলেন তাদের জন্য জোরে একটা তালি দিই, মনটা ভরে তালি। প্রধান উপদেষ্টা বলেন, বেগম রোকেয়াকে শ্রদ্ধা জানাতে পেরে জাতি গর্বিত। রোকেয়া সম্বন্ধে আমার যেটা প্রথম স্ট্রাইক করেছিল, এখনো করে, তার সাহস এবং কি পরিস্থিতিতে উনি বড় হয়েছেন সেটা সবার জানা আছে। আমাদের আজকের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। লেখাপড়ার সুযোগটা আবার কিভাবে পেয়েছেন, কি ধরনের, কত কষ্ট করে সে লেখাপড়া তাকে করতে হয়েছে, ওর মধ্যেই তিনি এক প্রতিবাদী বালিকা, প্রতিবাদী মহিলা, প্রতিবাদী তরুণী হয়ে উঠে আসছেন। বেগম রোকেয়ার কল্পনা শক্তির প্রশংসা করেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। তার কল্পনা শক্তি আমাকে অবাক করে এবং এই কল্পনা শক্তি আমাদের সবার আছে, কিন্তু আমরা বেগম রোকেয়ার মতো করে তাকে ব্যবহার করতে পারছি না। কল্পনাতে কারো কোনো বাধা নেই। কল্পনার শক্তি মানুষের সমস্ত শক্তির ঊর্ধ্বে। এটাতে কোনো আয়োজন নেই, শুধু মনটাকে ছেড়ে দাও। বেগম রোকেয়া সেটা করেছে। পদক প্রদান অনুষ্ঠানে বেগম রোকেয়া স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের কাজ গতিশীল ও সংস্কারে সরকারকে অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। তবে দুদকে অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়ার আইন নেই উল্লেখ করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, দুদককে গতিশীল করতে দ্রুত সময়ের মধ্যে কমিশন গঠন করা হবে। রোকসানা আমিনের রিপোর্ট। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ পালনে রাজধানীতে দুর্নীতি দমন কমিশনের আলোচনা সভা। ২৯ অক্টোবর ২ কমিশনারকে নিয়ে পদত্যাগ করে মঈনুদ্দিন আবদুল্লাহর কমিশন। এরপর থেকে কমিশন শূন্য অবস্থায় আছে দুদক। দুদককে সচল করতে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন দুদক সংস্কার কমিশনের প্রধান। দুদক এমন একটি প্রতিষ্ঠান যেখানে কোনো সিদ্ধান্ত হয় না কমিশন ছাড়া। ১ মাসের বেশি হয়েছে কমিশনে কোনো সিদ্ধান্ত নেই। যাদেরকে দুর্নীতির জন্য কর্তৃত্ববাদের সরকারের সময় দুর্নীতির জন্য জবাব দিতে আয়তার কথা তাদের সম্পর্কে কোনো সিদ্ধান্ত দুদক নিতে পারছে না, আইনগতভাবে পাচ্ছে না। কাজে আমার দুদক ইমিডিয়েটলি গঠন করার কথা করতে হবে, কারণ এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে সরকারের উদ্যোগে। এর জন্য কোন পদটা গ্রহণ করবে সরকার সেটা সরকার সিদ্ধান্ত নেবে। আমরা মনে করি অন্তত পক্ষে একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণ করা দরকার, যার মধ্যে দুদককে ন্যূনতম অপারেশনাল জায়গায় নিয়ে যাওয়া হবে। দুদকের নতুন কমিশন গঠনে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ কোন পর্যায়ে আছে সে বিষয়ে আইন উপদেষ্টার কাছে জানতে চায় গণমাধ্যম। এই অচল অবস্থা দূর করার জন্য অবিলম্বে দুদকে বর্তমান আইনে নতুন কমিশনারদের নিয়োগ দেওয়ার চিন্তা আমাদের সরকারের কারো মধ্যে রয়েছে, চিন্তা রয়েছে, কিন্তু অন্তর্বর্তীকালীন অবস্থার জন্য আবার আইন চেঞ্জ করতে হবে। কারণ অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে 3 মাস 6 মাসের জন্য নতুন কমিশনার নিয়োগ দিলাম, ওনাদের প্রস্তাবিত আইন অনুযায়ী আবার ওনাদেরকে বাদ দিয়ে আবার নিয়ে দিলাম। এটা তো আসলে এত সহজ সরল না। ওনারা অনেক মহৎ উদ্দেশ্য নিয়ে জিনিসটা বলেছেন, কিন্তু কোনটা দুর্নীতি বিরোধী লড়াই পরিচালনার জন্য, দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালনার জন্য কোনটা সর্বোত্তম পন্থা সেটা বিচার বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিই। আমলাতন্ত্র ও রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন হলেই দুর্নীতি রোধে দুদক একটি আদর্শ কমিশন হবে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, থানায় জিডি করার 1 ঘণ্টার মধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করবে পুলিশ। মামলা হলে তাৎক্ষণিক তদন্ত শুরু হবে। এই কার্যক্রম নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেবে ডিএমপির সদর দপ্তর। ডিএমপি মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি ট্রাফিক নিয়ন্ত্রণকে প্রধান চ্যালেঞ্জ ও
উল্লেখ করে তা নিয়ন্ত্রণে নগরবাসী সহায়তা চান। বিজয় দিবসের অনুষ্ঠানে ঝুঁকি থাকলে তা মোকাবেলার জন্য প্রস্তুত বলে জানান ডিএমপি কমিশনার। তিনি জানান, বিগত সরকারের আমলে ৮০,০০০-এরও বেশি পুলিশকে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৫ বছরে যে রিক্রুটমেন্ট হয়েছে, নিয়োগপত্র দেওয়ার আগে নানাভাবে স্ক্রুটিনি করা হয়েছে। সে কোন দলের লোক, তার বাবা কোন দলের লোক, তার দাদা কোন দলের লোক, তার আরও পূর্বপুরুষেরা কোন দলের ছিল পর্যন্ত খবর নেওয়া হয়েছে। এরূপভাবে গত ১৫ বছরে আমরা রাত্রি যদি আপনারা হিসাব করেন, যদি ২ লক্ষ পুলিশ অফিসার হয়, তার ভিতরে ৮০ থেকে ৯০,০০০ এরূপভাবে রিক্রুটেড। আমরা তো মানবিক কারণেই তাদেরকে তো আমরা গ্রহণ করতে পারি না। তবে যারা দুষ্টু, যারা পেশাদারিত্বের বাইরে যেয়ে নানা ধরনের কর্মে লিপ্ত হয়েছিল, তাদের বিরুদ্ধে তাদের অনেকে পালায়ে গেছে এবং তাদের অনেকের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা নিচ্ছি। নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি বহরে হামলার ঘটনায় জড়িতদের ধরতে তৎপরতা চলছে বলে জানিয়েছেন সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী। এর আগে রোববার রাত 2:03 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টে জানান, ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে সমন্বয়কদের গাড়ি বহরে হামলা হয়েছে। সে সময় তাদের ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় অনেকেই আহত হয়েছেন উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির রেশ কাটতে না কাটতে সিরিয়ার গোলান মালভূমি সংলগ্ন এলাকা দখলে নিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বাফার জোন দখলে নেওয়ার নির্দেশ দেওয়ার পরপরই সেনারা ওই এলাকা নিয়ন্ত্রণে নেয়। সিরিয়া পরিস্থিতি নিয়ে বিদ্রোহীদের সাথে জাতিসংঘ প্রতিনিধিদের সংলাপের আহ্বান জানিয়েছে রাশিয়া। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ১৯৭৪ সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে নিয়ন্ত্রণ রেখা প্রতিষ্ঠার চুক্তি হয়, তবে আসাদের পতনের পর তা ভেঙে পড়েছে। অবস্থান ছেড়ে গেছেন সিরীয় সেনারা। সুযোগের সদ্ব্যবহার করেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশে ইসরায়েলি সেনারা সিরিয়ার গোলান মালভূমি সংলগ্ন ভূখণ্ড দখলে নিয়েছে। নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি সেনারা সীমান্তে কোনো শত্রু বাহিনীকে প্রতিষ্ঠিত হতে দেবে না। ৭০-এর দশকের পর প্রথমবারের মতো সীমান্ত অতিক্রম করে সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করে ইসরায়েলি সেনারা। গোলান মালভূমির কাছাকাছি গ্রামগুলোতে সতর্কতা জারি করেছে ইসরায়েল। নিজ দেশ ছেড়ে পরিবারসহ রাশিয়ায় পাড়ি দিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে শুধু বাশারকে আশ্রয় দিয়েই ক্ষান্ত হয়নি মস্কো। এবার সিরিয়া পরিস্থিতি নিয়ে বিদ্রোহীদের সাথে জাতিসংঘ প্রতিনিধিদের সংলাপের আহ্বানও জানিয়েছে ক্রেমলিন। গৃহযুদ্ধ ও রক্তপাতের ধারাবাহিকতায় গত ২৭ নভেম্বর নতুন করে অভিযান শুরু করে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। অভিযান শুরুর ১২ দিনের মাথায় বাশার আল আসাদ দেশত্যাগ করেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। নারী জাগরণের অগ্রদূত মহিয়সী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যু দিবস ঘিরে তার জন্মভিটা রংপুরের পায়রাবন্দে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে বিভিন্ন কর্মসূচি। তবে ২৭ বছরেও বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র নিয়ে স্থবিরতা কাটেনি। স্মৃতিকেন্দ্র সচল করতে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ চেয়েছেন রোকেয়া ভক্তরা। এহসানুল হক সুমনের ভিডিওচিত্রে মেরিনা লাভলি রিপোর্ট। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবন কর্ম সম্পর্কে গবেষণা, তার গ্রন্থাবলীর অনুবাদ, প্রচার ও প্রকাশনা, সংস্কৃতি চর্চা এবং স্থানীয় যুবদের নানা বিষয়ে প্রশিক্ষণ দিতে রংপুরে প্রতিষ্ঠা করা হয় দৃষ্টিনন্দন বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র। ৩ একর ১৫ শতক জমিতে প্রতিষ্ঠিত স্মৃতিকেন্দ্রে সকল ধরনের অবকাঠামো থাকলেও নেই কোনো কার্যক্রম। এই জায়গায় যেন একটা ভিড় থাকে, যেটা রোকেয়ার বাড়ি, এটা যেন একটা সম্মানিত স্থান হিসেবে থাকে। এইটাকে একটা পর্যটন শিল্পের রূপ দেওয়া হোক এবং এখানে নারীদের কর্মসংস্থান করা হোক, প্লাস যুবকদেরও যদি কিছু করা যায়। দেশে বৈষম্য দূর করার প্রত্যয়ে কাজ করা অন্তর্বর্তী সরকারের কাছে রোকেয়া স্মৃতিকেন্দ্রটি সচল করার দাবি স্থানীয়দের। রোকেয়ার বাস্তবিকতায় ১৯৬৪ সালে রোকেয়া বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। এই স্কুলটাকে সরকারিকরণ করাই হচ্ছে আমাদের দাবি। স্মৃতিকেন্দ্রের কার্যক্রম বাড়াতে সম্প্রতি নানা উদ্যোগ নিয়েছে বাংলা একাডেমি। যে লাইব্রেরিটি আছে এটি আরও ডিজিটাইজেশন হবে
এখানে আরও নতুন নতুন প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হবে, বিশেষ করে মেয়েদের কম্পিউটার প্রশিক্ষণ কোর্স, তারপরে তরুণ লেখক প্রশিক্ষণ কোর্স। মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ খোর্দ মুরাদপুর গ্রামে 1997 সালের 28 জুন বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ও 2001 সালের 1 জুলাই এর উদ্বোধন করা হয়। এরপর আমলাতান্ত্রিক জটিলতায় স্থবির হয়ে পড়ে স্মৃতিকেন্দ্রের কার্যক্রম। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। বাংলা ভিশনের পরিচালক মোহাম্মদ আজিজুল হক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল 47 বছর। বাংলা ভিশনের চেয়ারম্যান আব্দুল হকের জ্যেষ্ঠ সন্তান আজিজুল হক। মঙ্গলবার জোহরের পর টিকাটলি মসজিদে তার জানাজার নামাজ হবে। এবার দেখবেন নিটল টাটা কৃষি সংবাদ। উৎপাদন খরচ বৃদ্ধির পাশাপাশি কাঙ্ক্ষিত বাজার দর না পেয়ে পান চাষে লোকসানের শঙ্কা করছেন যশোরের চাষিরা। অনেকেই এখন পান চাষ ছেড়ে অন্য চাষে ঝুঁকছেন। ব্যয়বহুলে পান চাষে সরকারি প্রণোদনার ব্যবস্থার দাবি জানিয়েছেন চাষিরা। এবার প্রকৃতি সংবাদ। পলিথিন ব্যবহারের উপর সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না কেউই। বই, খাতা, ঔষধ, মিষ্টি, কাঁচা বাজার সর্বত্রই চলছে পলিথিনের অবাধ ব্যবহার। বিকল্প ব্যবস্থা সহজলভ্য না হওয়ায় পলিথিনের ব্যবহার রোধ করা যাচ্ছে না বলছেন পরিবেশবাদীরা। পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা সৃষ্টিতে সমন্বিত ক্যাম্পেইন শুরু করেছে শরীয়তপুরের হাজী শরীয়তুল্লাহ মুক্ত স্কাউট ও মুক্ত রোভার স্কাউটস। সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকায় বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, 5ই আগস্টের পর উচ্চ পর্যায়ের প্রথম আলোচনা। আগরতলায় হামলার প্রতিবাদে আখাউড়া অভিমুখে লং মার্চ 11ই ডিসেম্বর। কারো তাবেদারির জন্য দেশ স্বাধীন হয়নি বলে বিএনপির মন্তব্য। প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের 27 দেশের রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনায় জলবায়ু চ্যালেঞ্জ ও রোহিঙ্গা ইস্যু। বেগম রোকেয়ার কল্পনা শক্তি অবাক করার মতো বললেন প্রধান উপদেষ্টা, তরুণদের মাঝে নারীদের সাফল্য গাথা ছড়িয়ে দেওয়ার আহ্বান। সিরিয়ার গোলান মালভূমি সংলগ্ন এলাকা ইসরায়েলের দখলে, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের সপরিবার মস্কোয় আশ্রয় গ্রহণ। এবং সেন্ট কিটসে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের 5 উইকেটের জয়, সিরিজে এগিয়ে ক্যারিবীয়রা। প্রিয় দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।